আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আপনাদের মেমোরি ম্যানেজমেন্টের লাস্ট টপিক। তারপরে হচ্ছে একটু ডেডলক শুরু করব। ঠিক আছে। আর যারা আসছেন হচ্ছে চ্যাট বক্সে স্টুডেন্ট আইডিটা লিখে দিন। সবাই এখনো লেখেন নাই, লিখে দিন। আচ্ছা, আমরা হচ্ছে আজকে পেজ রিপ্লেসমেন্ট পলিসি দিয়ে শুরু করব। আগের ক্লাসে হচ্ছে আমরা যে এতটুকু পর্যন্ত দেখছিলাম কিভাবে হচ্ছে মেমোরিটা অ্যাক্সেস করা হয় এই কম্পোনেন্ট গুলোর সাহায্যে। আর মেমোরি অ্যাক্সেস টাইম ক্যালকুলেশন এটা আপাতত স্কিপ করতেছি। আমি একটু ভার্সিটি খুললে খোঁজ নিয়ে নেই অন্য টিচাররা এটা পড়াচ্ছেন কিনা, পড়াইলে তখন হচ্ছে পড়াই দিব। আমরা হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট পলিসিতে আসতেছি। ঠিক আছে। দেখেন, পেজ রিপ্লেসমেন্ট পলিসিটা কোথায় লাগতেছে। এই যে আমরা যখন হচ্ছে মেমোরি অ্যাক্সেস দেখছিলাম, যে ডিস্ক থেকে হচ্ছে আমরা যখন পেজ র্যামে নিয়ে আসি বা কোন একটা প্রসেসের মেমোরির কিছু অংশ র্যামের ভিতরে নিয়ে আসি, তখন এমন হইতে পারে যে র্যামে হচ্ছে জায়গা খালি নাই, র্যামটা হচ্ছে ফুল হয়ে আছে। তো ওই অবস্থায় আমরা হচ্ছে র্যাম থেকে কোন অংশগুলাকে ডিস্কে নিয়ে সেভ করব বা কোন পেজগুলোকে হচ্ছে ডিস্কের ভিতরে নিয়ে গেলে আমার হচ্ছে পারফরমেন্স ড্রপ করবে না। মানে হচ্ছে এমন কিছু পেজকে নিয়ে যাব যেগুলো হচ্ছে পরবর্তীতে ইউজ হবে না, বা যেহেতু নিশ্চিত করে বলা যায় না একদম যে পরবর্তীতে ইউজ হবে না, তাহলে আমরা যেটা করতে পারি ইউজ হওয়ার সম্ভাবনা কম এরকম চিন্তা করে হচ্ছে কিছু পেজকে র্যাম থেকে ডিস্কে সরাই ফেলতে পারি। তো এই যে র্যাম থেকে আমরা ডিস্কের ভিতরে পেজগুলো সরাই ফেলবো, কোন কোন পেজগুলোকে আসলে সরাবো এটা নির্ধারণ করার জন্য বিভিন্ন পলিসি আছে। সেগুলোই হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্ট পলিসি। তাহলে এবার দেখেন, পেজ রিপ্লেসমেন্ট পলিসির ভিতরে হচ্ছে আমাদের ফিফো আছে, র্যান্ডম রিপ্লেসমেন্ট আছে, অপটিমাল রিপ্লেসমেন্ট, আর হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। এর মধ্যে হচ্ছে যেটা একদম রিয়েলি এখন ইমপ্লিমেন্ট হয় সেটা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড এইটা। তা আমরা হচ্ছে এইটার ডিটেলসটা দেখবো একদম সিমুলেশন সহ। আর এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করে যাব আর কি, যে কিভাবে করতে হয়। প্রথমে দেখেন, আগে হচ্ছে আমরা পেজ রিপ্লেসমেন্টটা এখানে কিভাবে কাজ করতেছে সেটা দেখি, তারপর হচ্ছে অ্যালগরিদম গুলোতে আসি। হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে করা শুরু করি। এই ডেটাটা দিয়ে আমরা ফার্স্ট হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই অ্যালগরিদমটা দেখবো। তারপরে হচ্ছে বাকি দুইটা, এই যে র্যান্ডম রিপ্লেসমেন্ট অপটিমাল রিপ্লেসমেন্ট ডিসকাস করে তারপর হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড এটাতে চলে যাব। আচ্ছা, তাহলে এবার দেখেন যে পেজ রিপ্লেসমেন্ট পলিসি এখান থেকে আসলে আপনাদের কোশ্চেনের ধরনটা কিরকম, বা এখানে যে ডেটাগুলো দেওয়া থাকে সেই ডেটাগুলো নিয়ে আসলে কি কিভাবে কাজ করতে হয়। তাহলে এখানে দেখেন, একটা কম্পিউটার সিস্টেমে ফিজিক্যাল মেমোরির কথা বলা আছে যেটা হচ্ছে ক্যান হোল্ড আপ টু 4 পেজেস। হ্যাঁ, মানে এখানে খুবই ছোট একটা র্যামের কথা বলা আছে, যে র্যামে একটা প্রসেসের জন্য হচ্ছে 4টা পেজ রাখার জায়গা আছে। তারপর বলছে দেখেন, দ্য সিস্টেম ইউজেস ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট উইথ এ পেজ রিপ্লেসমেন্ট পলিসি বেসড অন দ্য লিস্ট রিসেন্টলি ইউজড। তাহলে এখানে কোশ্চেনটা লিস্ট রিসেন্টলি ইউজ নিয়ে, তো আমরা প্রথমে হচ্ছে একটু ফিফো অ্যালগোরিদমটা দেখে নিব। হ্যাঁ, আমরা ফার্স্টে হচ্ছে আপাতত ফিফো অ্যালগোরিদমটা করবো, এটা বাদ দিয়ে ফিফোটা করব, তারপরে হচ্ছে এটা করব। ঠিক আছে। তারপরে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজটা করব। তারপর বলছে দেখেন, ইউ আর প্রোভাইডেড উইথ এ সিকোয়েন্স অফ পেজ রেফারেন্সেস অ্যান্ড মাস্ট সিমুলেট দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম অ্যাজ ইট প্রসেসেস দিস সিকোয়েন্স।
তার মানে হচ্ছে আমরা এই যে আগের ক্লাসে অ্যাড্রেস ট্রান্সলেশনের ম্যাথ করছিলাম, তাহলে অ্যাড্রেস ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হয়, একটা ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে সিপিইউ জেনারেট করে, আর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে বের করে নেওয়া হয়। এরপর হচ্ছে ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা কোন পেজের আন্ডারে পড়ছে সেই পেজটাকে হচ্ছে চাওয়া হয় র্যাম থেকে। তাহলে র্যাম থেকে এই যে পেজগুলো চাওয়া হচ্ছে সেই পেজগুলোর হচ্ছে নাম্বার দেওয়া আছে, যেমন এই যে 7 নাম্বার পেজ, 0 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, এরকম আর কি। এই পেজগুলো হচ্ছে র্যাম থেকে চাওয়া হইতেছে। তাহলে এখন আমি র্যাম থেকে একটা পেজ চেয়ে যদি হচ্ছে দেখি র্যামে পেজটা উপস্থিত, তাহলে সেটাকে বলতেছি পেজ হিট। মানে হচ্ছে আমি যেটা চাইছি সেটা হচ্ছে র্যামের ভিতর পাওয়া গেছে। আর যদি হচ্ছে দেখি ওই পেজটা র্যামে উপস্থিত নাই, তাহলে সেটাকে বলা হয় পেজ ফল্ট। হ্যাঁ, র্যামে একটা জিনিস হচ্ছে খুঁজেছি কিন্তু পাই নাই, সেটাকে বলা হয় পেজ ফল্ট। তাহলে হচ্ছে যখন পেজ ফল্ট হবে আমাদের কাজ হচ্ছে যে ডিস্ক থেকে ওই পেজটাকে র্যামের ভিতরে নিয়ে আসা। আর র্যামে হচ্ছে বর্তমানে কোন কোন পেজ আছে সেই জিনিসটা সেভ করে রাখা হয় মেমোরি স্টেটে। তাহলে মেমোরি স্টেটের কাজ হচ্ছে র্যামে কোন কোন পেজ আছে সেটা সেভ করে রাখা, মানে সেটা ট্র্যাক রাখা। Which pages currently present in RAM? Which pages currently present in RAM? এটা হচ্ছে মেমোরি স্টেট এই কলামের কাজ। এভিক্টেড মানে হচ্ছে যে আপনার যদি র্যাম থেকে কোনো পেজকে ডিস্কে সরাইতে হয়, ধরেন হচ্ছে আপনার র্যাম ফুল হয়ে গেছে, এই অবস্থায় র্যাম থেকে কোনো পেজকে ডিস্কে সরাবেন, সেটা হচ্ছে এভিক্টেড কলামে থাকবে। Which page is swap out? এটাকে হচ্ছে swap out বলে from RAM, from RAM। আর একটা পেজ যদি হচ্ছে র্যামে থাকে সেটাকে পেজ হিট বলে, আর না থাকলে হচ্ছে পেজ ফল্ট বলে। আর রেফারেন্স হচ্ছে এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, এগুলো হচ্ছে রেফারেন্সের ভিতরে বসবে। তাহলে আমরা প্রথমে যেই অ্যালগোরিদমের সিমুলেশনটা দেখতেছি সেটা হচ্ছে ফিফো অ্যালগোরিদম। তার মানে প্রথমে যেই পেজটা র্যামের ভিতর আনা হয়েছিল পেজ রিপ্লেসমেন্টের সময় সেই পেজটাকেই হচ্ছে সরাই ফেলবো। ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে যেটা র্যামে আসছিল যদি আমার কোনো পেজকে সরাইতে হয় প্রথমে হচ্ছে সেই পেজটাকেই সরাবো। তাহলে দেখেন আমরা একটু সিমুলেশনটা করি, সিমুলেশনটা খুবই সোজা। যে একদম শুরুতে দেখেন আমার মেমোরি স্টেট হচ্ছে এমটি। হ্যাঁ, একদম আপনি যখন একটা প্রসেস শুরুতে রান করতেছেন ওই প্রসেসের কোনো পেজই হচ্ছে র্যামে নাই, একদম এমটি অবস্থায় আছে। এরপর হচ্ছে প্রসেসটার 7 নাম্বার পেজটার প্রয়োজন হইলো, প্রসেসটার হচ্ছে 7 নাম্বার পেজের প্রয়োজন হইলো, তাহলে ওই 7 নাম্বার পেজটা র্যামে হচ্ছে নাই, মেমোরি স্টেট ফাঁকা। তাহলে হচ্ছে আমরা এখানে পেজটাকে খুঁজে পাইলাম না, এটাকে বললাম হচ্ছে পেজ ফল্ট। আর র্যামে দেখেন আমি সর্বোচ্চ কয়টা পেজ রাখতে পারবো, এই যে এখানে কোশ্চেনে দেওয়া আছে সর্বোচ্চ হচ্ছে 4টা পেজ রাখা যায়। তার মানে হচ্ছে র্যামে আমার 4টা পেজ রাখার জায়গা আছে, এখনো কোনো পেজ রাখি নাই, তাহলে হচ্ছে আমরা 7 নাম্বার পেজটাকে ডিস্ক থেকে র্যামে নিয়ে আসলাম। তাহলে এই ক্ষেত্রে আমার র্যাম থেকে কোনো পেজকে সরাইতে হইলো না, তাহলে এবিক্টেড এখানে ব্ল্যাঙ্ক, কোনো পেজকে হচ্ছে সরাইতে হয় নাই। তারপর দেখেন আমাদের রেফারেন্স আছে হচ্ছে 0, 0 নাম্বার পেজটা হচ্ছে দেখেন আমার এই যে মেমোরি স্টেট। আমরা প্রতিবার হচ্ছে এই মেমোরি স্টেটের দিকে তাকাবো কোন কোন পেজ আছে র্যামের ভিতর আর কোন কোনগুলা নাই। তাহলে 0 নাম্বার পেজটা হচ্ছে র্যামের ভিতরে নাই, তাহলে এখানে হচ্ছে পেজ ফল্ট হচ্ছে। র্যামে হচ্ছে সর্বোচ্চ 4টা পেজ রাখা যাবে, তাহলে এখন এখানে জায়গা খালি আছে, তাহলে হচ্ছে 7-0। আমরা হচ্ছে 0 নাম্বার পেজটাকে র্যামে আনলাম, তাহলে এখানে ইভিক্টেড ব্ল্যাঙ্ক, আমার কোনো পেজকে র্যাম থেকে সরাইতে হয় নাই। তারপরে আছে হচ্ছে পেজ নাম্বার 1। তাহলে দেখেন মেমোরি স্টেটে 1 নাম্বার পেজটা হচ্ছে প্রেজেন্ট নাই, তাহলে এখানে আমরা পেজ ফল্ট পাচ্ছি। র্যামে এখনো হচ্ছে 2টা পেজ রাখার জায়গা আছে, কোনো পেজকে সরানো লাগে না, এভিক্টেড হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে হচ্ছে 7-0-1। তাহলে সিমিলারলি এরপর হচ্ছে যে 2 নাম্বার পেজটা, এটা হচ্ছে দেখেন পেজ ফল্ট পাবো, র্যামে হচ্ছে নাই, মেমোরি স্টেটে 2 নাম্বার পেজ নাই, কোনো পেজকে সরানো লাগতেছে না, 7-0-1-2। এখন দেখেন আমার হচ্ছে র্যামটা ফুল হয়েছে, র্যামে হচ্ছে আমি 4টা পেজ রাখতে পারতাম, এখন হচ্ছে 4টা পেজই আছে। তো এরপর যদি হচ্ছে কোনো পেজ ফল্ট হয় তখন আমার একটা পেজকে রিপ্লেস করা লাগবে। তাহলে এরপর দেখেন 0 নাম্বার পেজকে চাওয়া হয়েছে, 0 নাম্বার পেজ হচ্ছে অলরেডি আমার র্যামের ভিতরে আছে, তার মানে এখানে হচ্ছে আমরা পেজ হিট পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের মেমোরি স্টেটের কোনো চেঞ্জ হবে না। যখন আমরা হচ্ছে পেজ হিট পাই তখন মেমোরি স্টেটের কোনো চেঞ্জ হবে না। যখন হচ্ছে পেজ হিট পাচ্ছি তখন মেমোরি স্টেটের কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জ ইন মেমোরি স্টেট, নো চেঞ্জ ইন মেমোরি স্টেট।
আচ্ছা, এরপর দেখেন 3 নাম্বার স্যার, পেজ। জিরোটা হিট হইলো কেন? এটা আরেকবার একটু বলবেন? জিরোটা হিট হয়েছে কেন দেখেন, এই যে আমরা যখন হচ্ছে জিরোকে নিয়ে কাজ করছি, আমাদের প্রিভিয়াস মেমোরি স্টেট হচ্ছে এইটা। এই প্রিভিয়াস মেমোরি স্টেটে দেখেন হচ্ছে 0 নাম্বার পেজটা প্রেজেন্ট আছে। এই কারণে হচ্ছে আমরা পেজ হিট বলতেছি। যেটাকে আপনি রেফারেন্স করতেছেন সেটা যদি হচ্ছে আপনার মেমোরি স্টেটে প্রেজেন্ট থাকে, তাহলে সেটাকে পেজ হিট বলে। আর প্রেজেন্ট না থাকলে পেজ ফল্ট বলে। ও, রেফারেন্সের সাথে হচ্ছে মেমোরি স্টেটের হচ্ছে ইয়ে করবো যে হ্যাঁ, আছে কিনা। হ্যাঁ ও, আছে কিনা। বুঝতে পারছি। এরপর দেখেন এবার যে 3 নাম্বার পেজটাকে চাওয়া হয়েছে। 3 নাম্বার পেজটা দেখেন হচ্ছে আমার মেমোরি স্টেটে 3 নাম্বার পেজটা নাই, এবং একই সাথে আমার হচ্ছে র্যামটা ফুল হয়ে আছে। তাহলে এবার হচ্ছে আমার পেজ ফল্ট হইলো, প্লাস হচ্ছে আমার র্যাম থেকে একটা পেজকে সরায়ে জায়গা খালি করা লাগবে অন্য আরেকটা পেজকে আনার জন্য। তাহলে এইখানেই হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্ট পলিসি কাজ করা শুরু করবে। তাহলে দেখেন আমরা যে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই অ্যালগোরিদমটা দেখতেছি। তাহলে একদম শুরুতে আমাদের র্যামে কোন পেজটা আসছিল, এই 7 নাম্বার পেজটা আসছিল। দেখেন এই 7 নাম্বার পেজটা হচ্ছে এখানে আসছিল, এই কারণে আমি সিরিয়ালি লিখছি। প্রথমে যেটা আসছে তাকে সবসময় আগে রাখছি, তারপরে যে আসছে তাকে সবসময় পরে রাখছি। তাহলে হচ্ছে আমার খুঁজে পেতে সুবিধা হবে। তাহলে দেখেন একদম প্রথমে আমার র্যামে 7 নাম্বার পেজটা আসছিল, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতেছে যেই পেজটা প্রথমে র্যামে আসছে সেই পেজটাকে হচ্ছে আমরা সরাই দিব। তাহলে 7 নাম্বার পেজটাকে সরায়ে আমরা হচ্ছে আনবো কাকে, 3 নাম্বার পেজকে। তাহলে হচ্ছে আমার সিরিয়ালটা হয়ে যাবে 0 1 2 3। মানে কিউ এর মতো চিন্তা করেন, কিউ থেকে এটা বাদ গেল। তাহলে হচ্ছে এখন এই 0 1 2 এক ঘর করে সামনে আগাইলো, আর কিউ এর শেষে যে হচ্ছে 3 নাম্বার পেজটাকে রাখা হইলো। বুঝতে পারছেন এটা? এরপরে দেখেন হচ্ছে আমরা আরেকটা লাইন করি, যে এরপরে চাওয়া হয়েছে 0 নাম্বার পেজকে। হ্যাঁ, তাহলে 0 নাম্বার পেজের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আমরা পেজ হিট পাচ্ছি, এটা আমাদের মেমোরি স্টেটে প্রেজেন্ট আছে। তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে হচ্ছে তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের হচ্ছে মেমোরি স্টেট যা আছে তাই থাকবে। এরপরে দেখেন হচ্ছে 4 নাম্বার পেজটাকে চাওয়া হয়েছে। 4 নাম্বার পেজের ক্ষেত্রে দেখেন মেমোরি স্টেটে আমাদের 4 নাম্বার পেজটা নাই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা পেজ ফল্ট পাবো। এবং স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই যে 3 নম্বরে যেখানে ফল্ট হয়েছিল স্যার, এখানে ওই যে এভিক্টেড এর মধ্যে কি 7 আসতো না? হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে ভুলে ব্ল্যাঙ্ক দিয়ে গেছি, এভিক্টেড এর মধ্যে হচ্ছে 7 আসতো। যে পেজটাকে হচ্ছে সরাচ্ছি সেই পেজটা হচ্ছে এখানে বলে দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এবার দেখেন 4 নাম্বার পেজের ক্ষেত্রে একটা পেজ ফল্ট হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমরা কাকে বাদ দিব? তাহলে আমাদের কিউতে প্রথমে যে আছে তাকে বাদ দিব। কিউ এর প্রথমে হচ্ছে 0 নাম্বার পেজটা আছে। তাহলে 0 নাম্বার পেজটাকে হচ্ছে বাদ দিব। বাদ দিয়ে হচ্ছে রিমেইনিং পেজগুলো এক ঘর সামনে আগাবে, 1 2 3 সামনে আগাইলো। আর নতুন যে পেজটাকে আমরা নিয়ে আসলাম সেটা হচ্ছে কিউ এর শেষে অ্যাড হবে। তাহলে এটা হচ্ছে কিউ এর শেষে অ্যাড হইলো। বুঝতে পারছেন ফিফো অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে? জি স্যার। আচ্ছা, এরপরে বাকিগুলোতে আসেন, যে 2 নাম্বার পেজ। 2 নাম্বার পেজের ক্ষেত্রে হচ্ছে আমাদের পেজ হিট হচ্ছে। এটা আমাদের এই যে মেমোরি স্টেটে আছে, তাহলে আমাদের কাউকে সরানো লাগতেছে না। মেমোরি স্টেট আগে যা ছিল তাই থাকবে। আর এরপরে আছে হচ্ছে 3 নাম্বার পেজ, এটাও দেখেন মেমোরিতে আছে। এখানে হচ্ছে আমরা পেজ হিট পাচ্ছি, কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না। আর এরপরে দেওয়া হয়েছে হচ্ছে 0 নাম্বার পেজটা। তাহলে 0 নাম্বার পেজটা দেখেন হচ্ছে আমার র্যামের ভিতরে নাই, এখানে হচ্ছে আবার পেজ ফল্ট হইতেছে। এখানে হচ্ছে আমি কাকে সরাবো, আমার কিউতে প্রথমে যে আছে, কিউতে প্রথমে হচ্ছে 1 নাম্বার পেজটা আছে। তাহলে হচ্ছে ওকে সরাবো। রিমেইনিং যে পেজগুলো আছে তারা হচ্ছে এক ঘর করে সামনে আসলো। আর নতুন পেজটা হচ্ছে কিউ এর শেষে অ্যাড হইলো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সিমুলেশনটা ফিফো অ্যালগোরিদম দিয়ে।
তার মানে এটা লাগতেছে আমরা যখন ডিস্ক থেকে পেজ আনার সময় র্যামের জায়গা খালি করার প্রয়োজন হয়, তখন হচ্ছে র্যাম থেকে কোন পেজটাকে সরাইলে আমার পারফরমেন্সটা ড্রপ করবে না। মানে এই যে দেখেন, একটা পেজকে আপনি সরাই ফেলতেছেন, পরবর্তীতে ওই প্রসেসটা ওই অন্য একটা ওই পেজটাকে চাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আপনার পারফরমেন্স ড্রপ হচ্ছে, কারণ কি আপনার ডিস্ক থেকে হচ্ছে পুনরায় পেজটা রিড করে আনা লাগছে। এই যে যেমন দেখেন, আহ, আমরা হচ্ছে এখানে হচ্ছে কোনো কিছু রিপিট হয় নাই, যে একটাকে সরাই দেওয়ার পরে ওইটা পুনরায় লাগছে, একটাকে সরাই দিলে ওইটার পর আর হচ্ছে লাগে নাই। বাট যদি এরকম কেস আসতো তাহলে সেই ক্ষেত্রে সেটা পারফরমেন্স ড্রপ হইতো আর কি। আচ্ছা, আমি এখানে মনে হয় একটা জিনিস ভুল লিখছি, এখানে হচ্ছে লাস্টে জিরো হবে, আমি ওয়ান লিখে দিছি, এই জন্য হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, এখানে হচ্ছে জিরো হবে। আমাদের হচ্ছে জিরো নাম্বার পেজটাকে আমরা রেফারেন্স দিছি, এখানে পেজ ফল্ট হয়েছে, এক নাম্বার পেজটাকে সরায় হচ্ছে জিরো নাম্বার পেজটাকে অ্যাড করতেছি। ঠিক আছে, এই যে তাইলে এই উদাহরণটা দেখেন যে আমরা একবার হচ্ছে জিরো নাম্বার পেজটাকে হচ্ছে এভিক্ট করে সরাই দিছিলাম, পরে হচ্ছে পুনরায় প্রসেসটা আবার জিরো নাম্বার পেজটাকে চাইছে। তার মানে এইখানে আপনার হচ্ছে পারফরমেন্স ড্রপ হইতেছে, যে একটা পেজ আপনি হচ্ছে র্যামে ছিল, সেটাকে সরায় ফেলছেন কোন এক কারণে, পরবর্তীতে হচ্ছে প্রসেসটা ওই পেজটাকে আবার চাইছে, তাহলে পুনরায় হচ্ছে আপনার ডিস্ক থেকে পেজটাকে লোড করে আনা লাগতেছে। তাহলে আমরা যতবার আসলে হচ্ছে ডিস্কের কাছে এরকম পেজ আনতে যাব, তত হচ্ছে আমাদের রান টাইমটা বেড়ে যাবে, পারফরমেন্স ড্রপ হবে। তো এই জিনিসটাকে হচ্ছে যত সম্ভব কমায় আনা যায়, তার উপর ভিত্তি করে হচ্ছে এই পেজ রিপ্লেসমেন্ট পলিসিগুলো সাজানো। ঠিক আছে। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ওটা সাউন্ড সেটিংসটা ঠিক করি, স্পিকার দিই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এবার পরেরটাতে যাই। আমরা হচ্ছে এবার দেখবো লিস্ট রিসেন্টলি ইউজড, সেম এক্সাম্পলটা দিয়ে দেখবো। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে এবার সেম ডেটাই, জাস্ট হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা চেঞ্জ হচ্ছে, লিস্ট রিসেন্টলি ইউজড। হ্যাঁ, এখন লিস্ট রিসেন্টলি ইউজড কাজ করে কিভাবে, এটাতে আসার আগে আমরা ওই যে প্রথম যে কয়টা পেজের ক্ষেত্রে আমার কোনো পেজকে রিপ্লেস করা লাগে না, সেগুলো আগে করে আসি। তাহলে দেখেন এই যে 7012, এই চারটা পেজের জন্য হচ্ছে আমাদের আসলে কোনো রিপ্লেসমেন্ট করা লাগবে না, কারণ হচ্ছে এই পর্যন্ত আমার র্যামের জায়গা খালি থাকে, চারটা পেজ রাখা যায়, তাহলে হচ্ছে আমরা চারটা এরকম ডিরেক্টলি রাখতে পারবো। আর এই সব ক্ষেত্রেই হচ্ছে আমাদের পেজ ফল্ট হইতেছে, আর কাউকে হচ্ছে এভিক্ট করা লাগতেছে না। তাহলে প্রথমে হচ্ছে এখানে পেজ 7 এটা আসলো, এরপরে আসলো হচ্ছে 70, তারপরে আসলো হচ্ছে 701, তারপর আসলো হচ্ছে 7012। এই পর্যন্ত হচ্ছে কোনো ঝামেলা নাই। তারপর হচ্ছে জিরো নাম্বার পেজকে যখন চাওয়া হচ্ছে, এখানেও পেজ হিট হচ্ছে, এখানে আমাদের কাউকে সরানো লাগতেছে না, র্যামের মেমোরি স্টেটে কোনো চেঞ্জ আসবে না। এখন থেকে হচ্ছে আমাদের অ্যালগোরিদম কাজ করা শুরু করবে, যে 3 নাম্বার পেজটাকে চাওয়া হচ্ছে, এই 3 নাম্বার পেজের জন্য এবার দেখেন আমাদের এখানে পেজ ফল্ট হইলো এবং র্যামেও হচ্ছে কোনো জায়গা নাই, তার মানে আমার একটা পেজকে রিপ্লেস করা লাগবে। তাহলে লিস্ট রিসেন্টলি ইউজ বলতেছে যেই পেজটা অতীতে হচ্ছে অনেক আগে ইউজ হয়েছিল সেই পেজটাকে সরাইতে। হ্যাঁ, অতীতে যেই পেজটা অনেক আগে ইউজ হয়েছে সেই পেজটাকে সরাবো, আর যেই পেজগুলো হচ্ছে রিসেন্টলি ইউজ হয়েছে সেই পেজগুলোকে হচ্ছে রেখে দিব। তার মানে হচ্ছে একটা পেজ যদি আমার
এই মাত্র দরকার হয়, হইতে পারে যে পরবর্তীতে এই পেজটা লাগবে। ফর এক্সাম্পল ধরেন আপনি এই টাইম মানে ধরেন হচ্ছে আপনি পড়াশোনা করার সময় প্রচুর ইন্টারনেট ব্রাউজিং করেন, তাহলে এই টাইম স্টারে আপনি ধরেন আজকে যেই ওয়েবসাইটটা ব্রাউজ করছেন, হইতে পারে এই টাইম স্টারে আপনি আবারও এই ওয়েবসাইটটাকে ব্রাউজ করবেন, কারণ এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার এই টাইম স্টারে পড়াশোনার সাথে রিলেটেড। বাট পরবর্তী টাইম স্টার, আগের টাইম স্টার গুলাই হচ্ছে আপনি যেসব ওয়েবসাইট ব্রাউজ করে পড়াশোনা করছেন সেই সব ওয়েবসাইটে হয়তো এই টাইম স্টার আর যাবেন না। তার মানে ওই ওয়েবসাইট গুলা হচ্ছে আপনারা দরকার নাই, এরকম চিন্তা। তাহলে যেগুলো হচ্ছে আমি মাত্র ইউজ করতেছি সেগুলো হচ্ছে সামনেও ইউজ করব, আর যেগুলো অনেক আগে ইউজ করা হয়েছিল সেগুলো হচ্ছে আমার আর এখন লাগবে না। এই কনসেপ্টের উপর বেস করে আসছে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ অ্যালগরিদম। তাহলে আমরা এখানে করব কি, এই যে দেখেন আমরা হচ্ছে এই 3 নাম্বার পেজটাকে এখন চাচ্ছি, আর আমরা মাত্র ইউজ করছি হচ্ছে 0 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ এভাবে। তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে হচ্ছে একটা অর্ডার চিন্তা করব এভাবে। তাইলে দেখেন নিচ থেকে উপরের দিকে যদি আপনি অর্ডার চিন্তা করেন, 0 নাম্বার পেজটা হচ্ছে আপনি মাত্র ইউজ করছেন বা মাত্র রেফারেন্স করছেন, তাহলে এটাকে আমরা হচ্ছে সরাবো না, এটাকে রেখে দিব, টিক চিহ্ন দিলাম। তারপরে দেখেন এর আগে হচ্ছে আমরা 2 নাম্বার পেজটাকে নিছিলাম, তাহলে এটাও হচ্ছে আহ খুব একটা আগে ইউজ করি নাই, মাত্র ইউজ করছি, তাহলে এটাকে হচ্ছে আমরা রেখে দিব। তারপরে হচ্ছে দেখেন 1 নাম্বার পেজটাকে ইউজ করছিলাম, এটাকে রেখে দিব। তাহলে এই যে দেখেন আপনার রিমেইনিং কে থাকলো, 7 থাকলো না? তাহলে হচ্ছে আপনার অবশিষ্ট যে পেজটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে আগে ইউজ হয়েছে, এবং ভবিষ্যতে এই পেজটা ইউজ করার সম্ভাবনা কম। তার ভিত্তিতে আমরা হচ্ছে এই 7 নাম্বার পেজটাকে সরাবো। বুঝতে পারছেন? তাহলে এইখানে হচ্ছে আমরা একটা অর্ডারিং করব, হ্যাঁ। লিস্ট রিসেন্টলি ইউজ অ্যালগরিদমের ক্ষেত্রে একটা অর্ডারিং হবে, লিস্ট রিসেন্টলি ইউজড। তাহলে এখানে হচ্ছে কি মেক এ অর্ডারিং, মেক অ্যান অর্ডারিং বেসড অন রিসেন্টলি ইউজড। তাহলে এখানে হচ্ছে এই রিসেন্টলি ইউজ অর্ডারিংটা কিভাবে করবো, একদম সোজা, জাস্ট হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমরা এই ডিরেকশনে যাব, তাহলে হচ্ছে পেয়ে যাবো অর্ডারিংটা। এবং এই ডিরেকশনে যে যে পেজগুলো হচ্ছে মাত্র ইউজ হয়েছে সেগুলোকে রাখবো, আর যে পেজটা হচ্ছে রিমেনিং থাকলো, যে এটা হচ্ছে সবচেয়ে আগে ইউজ হয়েছে, সেটাকে হচ্ছে সরাই ফেলবো। ঠিক আছে? তারপর হচ্ছে লেখেন যে রিপ্লেস দা n-1 পেজ, মানে আপনার যদি এখানে n সংখ্যক পেজ রাখার জায়গা থাকে, আপনি n-1 সংখ্যক পেজ তো এই যে হিসাব করে দেখলেন, এদেরকে আসলে বাদ দেওয়া যাবে না, এরা হচ্ছে মাত্র ইউজ হয়েছে। বাকি যে পেজটা থাকে সেটাকে হচ্ছে বাদ দিব। রিপ্লেস দা পেজ দ্যাট ইজ লিস্ট রিসেন্টলি ইউজড, মানে এখানে অ্যালগোরিদমের নামের সাথে জিনিসটা কিভাবে কাজ করে সেটা জড়িত। তাহলে হচ্ছে আমরা এখানে যদি 7কে বাদ দিই, তাহলে 7-এর জায়গায় হচ্ছে কে বসবে, 7-এর জায়গায় হচ্ছে 3 নাম্বার পেজটা বসবে। 3, তারপর হচ্ছে 0, 1, 2। এইখানে হচ্ছে খেয়াল রাখবো কি, যে আপনি যেই পেজটাকে হচ্ছে বাদ দিতেছেন সেই পেজটা যে পজিশনে ছিল সেই পজিশনে হচ্ছে রেখে দিবেন। ধরেন হচ্ছে আপনার 7 নাম্বার পেজটা যদি হচ্ছে এই পজিশনে থাকতো, তাহলে আমরা এই পজিশনে হচ্ছে 3কে লিখতাম। ঠিক আছে? যেই পেজটাকে সরাবো সেই পেজটা যেই পজিশনে থাকবে সেই পজিশনে রাখবো, লিস্ট রিসেন্ট ইউজড ক্ষেত্রে। আর ফিফোর ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে লাস্টের দিকে দিব, যেহেতু এটা হচ্ছে একটা কিউ এর মতো কাজ করে। দেখেন তো এই অ্যালগরিদমটা বুঝছেন কিনা, এই তিনটাকে আমাদের হচ্ছে রাখতেছে। তারপর দেখেন আমরা আরো 1-2টা অংশ করি। এরপর দেখেন হচ্ছে 0কে চাওয়া হইতেছে, 0 হচ্ছে আমার এখানে প্রেজেন্ট আছে, তাহলে এখানে হচ্ছে পেজ হিট হবে, আমার কাউকে সরানো লাগতেছে না। 0, 1, 2। এরপর দেখেন হচ্ছে 4 নাম্বার পেজটাকে চাওয়া হয়েছে, তাহলে 4 নাম্বার পেজটা হচ্ছে আমার র্যামে উপস্থিত নাই, এখানে পেজ ফল্ট হবে। এবার হচ্ছে কাকে সরাবো, এবার কাকে সরাবো তারটা বের করার জন্য আমরা হচ্ছে এখানে একটা অর্ডার বের করার চেষ্টা করব নিচ থেকে উপরের দিকে। দেখেন যেই পেজ নিয়ে বর্তমানে কাজ করতেছেন ঠিক তার আগের পেজ থেকে শুরু করবেন। তাহলে দেখেন এই যে আমার এখান থেকে শুরু হয়েছে জিনিসটা, 0 নাম্বার পেজটা হচ্ছে মাত্র ইউজ হয়েছে, এটাকে হচ্ছে আমি সরাবো না, এটাকে রেখে দিব। 3 নাম্বার পেজটাও হচ্ছে এরপর ইউজ হয়েছিল, মানে এর আগে ইউজ হয়েছিল, এটাকে হচ্ছে সরাবো না, রেখে দিব। তার আগে ইউজ হয়েছিল দেখেন 0 নাম্বার, 0 নাম্বারটাকে অলরেডি আমরা রাখতেছি। তারও আগে ইউজ হয়েছে হচ্ছে 2 নাম্বার পেজ, তাহলে এটাকে হচ্ছে আমরা রেখে দিতেছি। তাহলে অবশিষ্ট কে থাকলো, যে হচ্ছে সবচেয়ে আগে ইউজ হয়েছে, সেটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ। এই পেজটা হচ্ছে আমার সবচেয়ে আগে ইউজ হয়েছিল, বা এটা হচ্ছে লিস্ট রিসেন্ট ইউজড পেজ। তাহলে এইটাকে হচ্ছে আমরা সরাবো, আর এটাকে সরাই আমরা হচ্ছে
এই 1 নাম্বার পেজটার জায়গাতে আমরা হচ্ছে এই 4 নাম্বার পেজটাকে বসাই দিব। ঠিক আছে, 1 নাম্বার পেজটার জায়গায় আমরা হচ্ছে এই 4 নাম্বার পেজটাকে বসাই দিলাম, আর বাকি সব হচ্ছে আনচেঞ্জড। দেখেন তো অ্যালগোরিদম বুঝে গেছে? স্যার এখানে ইনসার্ট করা পজিশনটা তো আমার ম্যাটার করছে না, যে কোনো পজিশনে হতে পারে, রাইট? এইখানে হচ্ছে ইনসার্ট করার পজিশন ম্যাটার করতেছে না বলতে, আমরা হচ্ছে এখানে যেহেতু এটা ফিফো না, ফিফো হইলে যেমন ধরেন হচ্ছে আমরা ওই যে লাস্টে ইনসার্ট করতাম, ওইটা হচ্ছে ওভাবে কাজ করে। আর এটা হচ্ছে যেহেতু আমরা যেই পেজটাকে রিপ্লেস করতেছি ওই জায়গায় বসাচ্ছি এনে, মানে র্যামের যেই জায়গাটা খালি হচ্ছে সেই জায়গায় এনে হচ্ছে এই পেজটাকে লোড করতেছি, সেটা বোঝানোর জন্য আর কি। আপনার যেখানে 1 নাম্বার পেজটা ছিল ওইটার জায়গায় হচ্ছে 4 নাম্বার পেজটা লিখছি আর কি। বাট এটা এরকম বাধ্যবাধকতা নাই, বা না লিখলেও, এভাবে সিরিয়ালি না লিখলেও সমস্যা নেই, হ্যাঁ। বাট ফিফোর ক্ষেত্রে হচ্ছে মেনটেন করতে হবে ওইটা, যে আপনার কিউ এর অলওয়েজ লাস্টেই আসবে ফিফোর জন্য। ফিফোর জন্য হচ্ছে অলওয়েজ কিউ এর লাস্টেই দিবেন, কারণ এটা হচ্ছে কিউ যেভাবে কাজ করে ওইভাবেই, ওইটা মেনটেন করা লাগবে। বাট লিস্ট রিসেন্টলি ইউজড এর ক্ষেত্রে এরকম কিছু মেনটেন না করলেও সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন যে আমাদের হচ্ছে 2 3 0 এই তিনটা বাকি আছে, 2 3 আর হচ্ছে 0। তাহলে 2 নাম্বার পেজটা হচ্ছে দেখেন আমার র্যামের ভিতরে আছে, এখানে হচ্ছে আমরা পেজ হিট পাচ্ছি, কাউকে সরানো লাগতেছে না, এখানে যা আছে তাই লিখবো। এরপর হচ্ছে 3 নাম্বার পেজের ক্ষেত্রে আমরা পেজ হিট পাচ্ছি, কাউকে সরানো লাগতেছে না, 0 4 2। আর 0 নাম্বার পেজের ক্ষেত্রে আমরা হচ্ছে পেজ হিট পাচ্ছি, কাউকে সরানো লাগতেছে না, 3 0 4 2। তাহলে এইখানে দেখেন আমার এভিক্ট করা মানে হচ্ছে র্যাম থেকে একটা পেজকে সরায় আরেকটা পেজকে আনা লাগছে মাত্র 2 বার। আর ফিফো অ্যালগোরিদমের ক্ষেত্রে দেখেন এই জিনিসটা 3 বার করা লাগছিল। হ্যাঁ, এই যে ফিফো অ্যালগোরিদমের ক্ষেত্রে দেখেন এই যে এই জিনিসটা 3 বার করা লাগছে। তার মানে লিস্ট রিসেন্টলি ইউজ হচ্ছে এখানে বেটার অ্যালগোরিদম, এটা আরেকটু অপটিমাইজ করতেছে, যে যেই পেজটা হচ্ছে মাত্র ইউজ হচ্ছে সেই পেজটাকে সরাবো না, আবার সামনে এই পেজটা ইউজ হওয়ার সম্ভাবনা আছে। কোনো কোশ্চেন আছে এখান থেকে? কোনো কোশ্চেন না থাকলে আপনাদের হচ্ছে গত ট্রাইমিস্টারের ফাইনালে এখান থেকে একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে বাসায় নিজেরা সলভ করেন। এই যে দেখেন, এই কোশ্চেনটা আমি একটু বুঝাই দিই, এটা হচ্ছে এলএমএস এ দিয়ে দিব না, গত ট্রাইমিস্টারের ফাইনালে ছিল। যে মেইনলি এখানে দেখেন চাইছে এখানে লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম বা পেজ রিপ্লেসমেন্ট পলিসি ইউজ করে হচ্ছে সিমুলেট করা, হ্যাঁ। আর ইনিশিয়ালি বলছিল হচ্ছে পেজ টেবিলটা এমটি। সো বেসিক্যালি আমরা হচ্ছে এইখানে যে সিমুলেশন গুলো করলাম এরকমই একটা কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা হচ্ছে এত স্ট্রেট ফরওয়ার্ড করে দেওয়া ছিল না, একটু ঘুরায় পেঁচায় দেওয়া ছিল। সো ঘুরে পেঁচে এখানে দেখেন কি করছে, যে এরকম হচ্ছে দেখেন কিছু অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দিয়ে দিছে, হ্যাঁ। যে ইনস্ট্রাকশনের ভিতরে দেখেন এগুলো হচ্ছে এক একটা ভার্চুয়াল অ্যাড্রেস, এই জিনিসগুলো হচ্ছে এক একটা ভার্চুয়াল অ্যাড্রেস। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করা। এখন এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের পেজ নাম্বার লাগবে না, দেখেন আমরা যে ম্যাথটা করছি এখানে কিছু পেজ নাম্বার দেওয়া ছিল, তাই না? তাহলে আমাদের হচ্ছে পেজ নাম্বার লাগবে। তো এই পেজ নাম্বারটা আমাদের হচ্ছে এই এতটুকু ডেটা থেকে হচ্ছে বের করে নেওয়া লাগবে, যে কোন কোন পেজ হচ্ছে চাওয়া হয়েছে। বুঝতে পারছেন? তাইলে এই যে আমার এক একটা ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া আছে, আমরা তো জানি ভার্চুয়াল অ্যাড্রেসের 2টা ভাগ থাকে, একটা হচ্ছে অফসেট আর একটা হচ্ছে পেজ নাম্বার। আমাদের যে ভার্চুয়াল অ্যাড্রেস, এই ভার্চুয়াল অ্যাড্রেসের হচ্ছে 2টা ভাগ থাকে, একটা হচ্ছে অফসেট আর আরেকটা হচ্ছে পেজ নাম্বার, তাই তো? তাহলে আমাদের হচ্ছে এখান থেকে পেজ নাম্বার কয় বিট সেটাকে বের করা লাগবে। তাহলে সেটা বের করার জন্য দেখেন ডেটা দেওয়া আছে 16 বিটের ভার্চুয়াল অ্যাড্রেস, যেখানে হচ্ছে অফসেট 12 বিট। তাহলে অফসেট যদি 12 বিট হয়, পেজ নাম্বার কয় বিটের হবে? 4 বিটের। ঠিক আছে না? আর দ্য ফিজিক্যাল মেমোরি ইউজেস এ 14 বিট অ্যাড্রেস স্পেস। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, এই আগের কোশ্চেনটাতে এখানে হচ্ছে আপনার র্যামের ভিতরে কয়টা পেজ ম্যাক্সিমাম রাখা যাবে সেই ডেটাটাও দেওয়া আছে, এই যে দেখেন
উইথ এ ফিজিক্যাল মেমোরি দ্যাট ক্যান হোল্ড আপ টু 4 পেজেস, তাই না? কিন্তু এই কোশ্চেন হচ্ছে ডেটাটা ডিরেক্টলি দেওয়া নাই। তার বদলে দেখেন কি বলা, যে ফিজিক্যাল মেমোরি ইউজেস এ 14 বিট অ্যাড্রেস স্পেস। তাহলে এই যে হচ্ছে দেখেন আপনার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস সেটা হচ্ছে 14 বিট, হ্যাঁ। ফিজিক্যাল অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে 14 বিট। তাহলে এই 14 বিটস এর ভিতরে অফসেট দেওয়া আছে দেখেন হচ্ছে 12 বিট। তাহলে এই 12 বিট হচ্ছে অফসেটে চলে গেল। তাহলে অবশিষ্ট কয় বিট থাকে? 2 বিট থাকে না দেখেন তো এখানে। তাহলে এই 2 বিট দিয়ে হচ্ছে র্যামের এক একটা পেজকে নির্দেশ করে। তাহলে আমরা 2 বিটের মাধ্যমে সর্বোচ্চ কয়টা পেজ প্রকাশ করতে পারি? 4টা পেজ, রাইট? তার মানে এখানে আমার র্যামে 4টা পেজ রাখার মতো জায়গা আছে। এই জিনিসটা হচ্ছে ডিরেক্টলি না দিয়ে এভাবে আর কি একটু ঘুরায় পেঁচায় দেওয়া আছে, মানে অন্য ডেটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তারপরে দেখেন নর্মালি যা বলা, যে এ প্রসেস রানস অ্যান্ড জেনারেটস দ্য ফলোইং সিকোয়েন্সেস অফ ভার্চুয়াল মেমোরি অ্যাক্সেসেস হোয়ার ইচ অ্যাক্সেস ইজ পারফর্মড অন 1 or 2 ভার্চুয়াল অ্যাড্রেস। তার মানে দেখেন এই ইনস্ট্রাকশনটা একটা ভার্চুয়াল অ্যাড্রেস নিয়ে, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে 2টা ভার্চুয়াল অ্যাড্রেস নিয়ে, ঠিক আছে? আর সবকিছু দেখেন বাইনারি ফরম্যাটে দেওয়া আছে। তার মানে আমরা সোফার যেসব ডেটা পাইলাম এখান থেকে সেই অনুযায়ী, আমরা সোফার যেসব ডেটা পাইলাম সেই অনুযায়ী হচ্ছে আমার এখানে 4 বিট করে এক একটা পেজ আসবে। তার মানে এই প্রত্যেকটা 4 বিটকে নিয়ে আপনি হচ্ছে পেজ নাম্বার প্রথমে বের করে নেবেন। এই প্রতি 4 বিট নিয়ে আপনি হচ্ছে পেজ নাম্বার বের করে নেবেন। যেমন এইখানে হচ্ছে, এখানে হচ্ছে 1010 1010 দিয়ে বোঝায় হচ্ছে 10, এটা হচ্ছে 10 নাম্বার পেজ। 1100 এটা দিয়ে বোঝা হচ্ছে 12, এটা হচ্ছে 12 নাম্বার পেজ। 0011 এটা দিয়ে বোঝা হচ্ছে 3, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। তাহলে এইভাবে হচ্ছে আপনার আগে এই জিনিসটা লিস্ট করে নেওয়া লাগবে যে কোন কোন পেজকে চাওয়া হয়েছে। তারপরে হচ্ছে আপনি অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? আহ স্যার ইয়ে আহ 4 বিটেরই যে নিতে হবে ওইটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, আপনাদের সাউন্ড অনেক আস্তে শোনা যাচ্ছে, এটার কারণ কি? একটু আরেকবার বলবেন, আর না হলে একটু চ্যাটেও লিখে দিতে পারেন। স্যার, আমাদের কয় বিট হচ্ছে নিতে হবে মেমোরি স্টেটটা ওইটা আরেকবার একটু বললে। আচ্ছা, এই যে দেখেন এই যেগুলা বললাম সবগুলা হচ্ছে কোশ্চেনেই দেওয়া ছিল, হ্যাঁ। এই যে আপনাদের হচ্ছে 16 বিটের ভার্চুয়াল অ্যাড্রেস, তার মানে এই যে প্রত্যেকটা ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া আছে না, এই সবগুলোই হচ্ছে 16 বিট করে। এখন এই 16 বিটের ভিতরে দেখেন বলে দিছে 12 বিট হচ্ছে অফসেট। তাহলে 12 বিট যেহেতু অফসেট, আপনি 16 থেকে এই অংশে এখানে 12 বিট বাদ দেন, তাহলে বাকি যেই হচ্ছে 4 বিট থাকে সেগুলোই হচ্ছে আপনার ভার্চুয়াল পেজ নাম্বার। তাহলে এই যে বাম পাশ থেকে প্রথম 4টা বিট, এই 4টা বিট নিয়েই হচ্ছে আপনার এক একটা ভার্চুয়াল পেজ নাম্বার, বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে এই যে আমি লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগরিদম অ্যাপ্লাই করব, এখন আমার র্যামে কয়টা পেজ রাখার জায়গা আছে এটা জানা লাগবে না? এই যে আমরা যেমন হচ্ছে দেখেন এখানে যখন সিমুলেশন করছি, যখন হচ্ছে 4টা স্লট ফিল আপ হয়ে গেছে, এরপর যখন পেজ ফল্ট হয়েছে আমার কোনো একটা পেজকে সরায় জায়গা খালি করা লাগছে, কারণ এখানে ম্যাক্সিমাম 4টা পেজ রাখা যাবে। তাহলে এইখানে ম্যাক্সিমাম কয়টা পেজ রাখা যাবে সেটা হচ্ছে ডিরেক্টলি বলা নাই, বাট কিভাবে হিন্টস দেওয়া আছে যে আমার ফিজিক্যাল মেমোরি হচ্ছে 14 বিট। তার মানে হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 14 বিটস করে, তার মধ্যে যে প্রথম 12 বিট তো অফসেটে চলে যাবে, অফসেট দেওয়া আছে। তাহলে অবশিষ্ট হচ্ছে 2 বিট থাকলো না? তাহলে মানে আপনার ফিজিক্যাল ফ্রেম নাম্বার এটা হচ্ছে 2 বিটের। তাহলে 2টা বিট দিয়ে আপনি হচ্ছে কয়টা পেজকে অ্যাড্রেসিং করতে পারেন? 2 টু দি পাওয়ার 2 না, আপনি হচ্ছে এন বিট দিয়ে 2 টু দি পাওয়ার n পেজকে হচ্ছে অ্যাড্রেসিং করতে পারেন। যদি হচ্ছে আপনার ফিজিক্যাল ফ্রেম নাম্বারটা n বিটের হয়, তাহলে তার থ্রুতে আপনি হচ্ছে 2 টু দি পাওয়ার n পেজকে অ্যাড্রেসিং করতে পারেন। তার মানে এখানে আপনার র্যামে আসলে 4টা পেজ আছে। এই যে এখান থেকে পেয়ে গেলাম 4টা পেজ আছে। এবার জাস্ট হচ্ছে এগুলার আপনি করেসপন্ডিং ডেসিমাল নাম্বার দিয়ে এখানে হচ্ছে আমরা যেভাবে সিমুলেশনটা করলাম এভাবে সিমুলেশনটা করে দিবেন। এখন এইখানে যে সিরিয়ালে গেছে সেই সিরিয়ালটা ফলো করা লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এইখানে ওই যে অ্যাড অপারেশন দেখে হচ্ছে এই 2টা জিনিস অ্যাড করে নিয়েন না আবার। এই 2টা জিনিস হচ্ছে আলাদা আলাদা, 2টা ভার্চুয়াল অ্যাড্রেস। ভার্চুয়াল অ্যাড্রেস কখনো অ্যাড হয় না। এই ভার্চুয়াল অ্যাড্রেসের ভিতরে যে ডেটাগুলো রাখা হয়েছে সেই ডেটার উপর হচ্ছে অ্যাডিশন অপারেশন করতেছে। বাট আমাদের দরকার হচ্ছে ভার্চুয়াল পেজ থেকে পেজ নাম্বার। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে পেজ নাম্বার বের করে নেবো, এগুলাকে কোনো অ্যাডিশন সাবট্রাকশন করতে যাব না।
বুঝতে পারছি। তাহলে আপনারা হচ্ছে এটা একটু সলভ করেন, হ্যাঁ, সলভ করে হচ্ছে ক্লাসে এক দুজন আমাকে দেখেন, তাইলে হচ্ছে আমি বুঝতে পারবো ঠিক আছে কিনা। এটা হচ্ছে আর কি গত ট্রাইমিস্টারের ফাইনালে দিছিলাম। আর এখানে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টে আমরা যেসব ম্যাথ করছি ওইখান থেকে এরকম একটা সিমিলার কোশ্চেন আছে, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন। স্যার ওই ম্যাথটাতে কি হচ্ছে এই বাইনারি কোডগুলোকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করে দেন হচ্ছে আমাদের বাকি প্রসিডটা করতে হবে? আচ্ছা, আরেকবার একটু বলেন তো, আপনার কথা অনেক আস্তে আসছে। আহ, স্যার বললাম বাকি অংশটা হচ্ছে বাইনারি পার্টগুলোকে ডেসিমালে কনভার্ট করে দেন হচ্ছে আগের মতো যেভাবে করছেন ওইভাবে আমাদের করতে হবে, তাই তো? আর যে একটু আগে কথা বলতেছিলেন, উনি একটু হচ্ছে, আপনার কথা অনেক আস্তে শুনছি, হ্যাঁ, বোঝা যায় নাই। আপনি নাহলে একটু চ্যাটে লিখে দেন, নাহলে একটু আরেকবার জোরে করে বলেন। বুঝতে পারছি, আপনি কি আছেন যে একটু আগে কথা বলতেছিলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী অংশে যাই। আমরা হচ্ছে এখন এটা শেষ করলাম, পেজ রিপ্লেসমেন্ট পলিসি গুলা। আর এই যে দুইটা অ্যালগোরিদম দেখায় না, এগুলা দেখেন র্যান্ডম রিপ্লেসমেন্ট মানে হচ্ছে আপনি র্যান্ডমলি একটা পেজকে সরায় ফেলবেন। তো এটা হচ্ছে কোনো ক্ষেত্রে ভালো হবে, কোনো ক্ষেত্রে খারাপ হবে। তো র্যান্ডম রিপ্লেসমেন্ট পলিসিগুলো হচ্ছে এভারেজে দেখা যায় হচ্ছে মোটামুটি ভালোই পারফর্ম করে। আর অপটিমাল রিপ্লেসমেন্ট মানে হচ্ছে যে ফিউচারে একটা পেজ হচ্ছে কখনো ইউজ হবে না, এটা যদি হচ্ছে গ্যারান্টি দিয়ে বলা যায়, তাহলে ওই পেজটাকে আমরা হচ্ছে সরায় ফেলবো। তাহলে এখানে হচ্ছে আপনার এই ডেটাটা প্রয়োজন যে ফিউচারে হচ্ছে কোন পেজটা আর কখনো ইউজ হবে না। তাহলে এই ডেটাটা যেহেতু আসলে পাওয়া পসিবল না কখনো সিস্টেম থেকে, এই কারণে হচ্ছে এই জিনিসটা থিওরিটিক্যালি সম্ভব, এটা আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নাই। অপটিমাল রিপ্লেসমেন্ট, অপটিমাল রিপ্লেসমেন্ট হলো যে ফিউচারে একটা পেজ কখনোই লাগবে না, এটা হচ্ছে প্রসেস বলে দিতেছে যে এই পেজটা সে আর কখনোই চাবে না। বাট এটা আসলে হচ্ছে সম্ভব না, হ্যাঁ, এটা জাস্ট থিওরিটিক্যাল আইডিয়া। এই কারণে হচ্ছে এটা আসলে দেখানোর কিছু নাই। তো বেসিক্যালি আপনাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট লিস্ট রিসেন্টলি ইউজড আর হচ্ছে ফিফো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা একটু 4 মিনিটের একটা শর্ট ব্রেক নেই, হ্যাঁ। আমরা হচ্ছে ডেডলক শুরু করব 10টা 45 থেকে, নতুন চ্যাপ্টারে যাব আর কি। 10টা 45 থেকে নতুন চ্যাপ্টারে যাব।
আচ্ছা, আসলে আমরা শুরু করি হচ্ছে নতুন টপিক। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে মিডের সিলেবাসে যখন হচ্ছে কনকারেন্সি পড়ছিলাম, সেখানে মিউচুয়াল এক্সক্লুশন কেন লাগে পড়ছিলাম, তারপর হচ্ছে সিনক্রোনাইজেশন কেন লাগে, তারপর হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেম দেখছিলাম। তো ওই টপিকটারই হচ্ছে একটা অংশ ছিল ডেডলকস, যেটা হচ্ছে ফাইনালে পড়ানো হয় আর কি। তো ডেডলক জিনিসটা কি, যে আপনি হচ্ছে যখন কোনো রিসোর্স চাচ্ছেন, আমি এখানে আগে একটু সংক্ষেপে এঁকে দেখাই যে ডেডলক জিনিসটা কি। ধরেন হচ্ছে আপনার কাছে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে প্রসেস এ আর আরেকটা হচ্ছে প্রসেস বি। এই হচ্ছে দুইটা প্রসেস আছে। প্রসেস এ সে হচ্ছে রিসোর্স R1 কে নিয়ে কাজ করতেছে। ধরেন হচ্ছে সে কোনো একটা ডেটা নিয়ে কাজ করতেছে, যেটাকে আমরা রিসোর্স R1 বলতেছি, এবং সেটা লক করে রাখছে। হ্যাঁ, সে হচ্ছে এটাকে লক করে রাখছে, এই অবস্থায় অন্য কেউ এটা আর অ্যাক্সেস পাবে না। আর প্রসেস বি যে আছে, সে হচ্ছে R2 ডেটা বা R2 রিসোর্সকে নিয়ে কাজ করতেছে। সে হচ্ছে R2 রিসোর্সকে নিয়ে কাজ করতেছে। তাহলে প্রসেস এ সে হচ্ছে R1 কে নিয়ে কাজ করতেছে, আর প্রসেস বি সে হচ্ছে R2 কে নিয়ে কাজ করতেছে। এবং যখন কাজ করতেছে তখন হচ্ছে এই জিনিসটাকে লক করে রাখছে, যেন হচ্ছে অন্য কেউ ইউজ করতে না পারে। এই অবস্থায় প্রসেস এ সে হচ্ছে রিকোয়েস্ট করলো R2 কে অ্যাক্সেস করার জন্য। R2 কে অ্যাক্সেস করার জন্য হচ্ছে রিকোয়েস্ট করলো, মানে হচ্ছে ওর এখন R2 রিসোর্সটা বা R2 ডেটাটা দরকার, সেটার জন্য হচ্ছে সে চাইলো। আর প্রসেস বি একই সাথে হচ্ছে R1 এই রিসোর্সটাকে হচ্ছে চাইলো, বা এটার জন্য সে হচ্ছে রিকোয়েস্ট করলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবস্থায় দেখেন, এখন প্রসেস এ সেও হচ্ছে প্রোগ্রেস করতে পারতেছে না, R2 না পাইলে হচ্ছে সেখানে ওয়েট করে আছে। আর প্রসেস বি সেও হচ্ছে প্রোগ্রেস করতে পারতেছে না, R1 কে না পাইলে সেও হচ্ছে ওয়েট করে আছে। তাহলে এই যে হচ্ছে তাদের মধ্যে একটা ওয়েটিং ডিপেন্ডেন্সি তৈরি হলো, যেখানে ডিপেন্ডেন্সিটা কিরকম, যে প্রসেস এ সে হচ্ছে যদি কাজ শেষ না করে তাহলে হচ্ছে R1 খালি হবে না, আর প্রসেস বি যদি কাজ শেষ না করে তাহলে হচ্ছে R2 খালি হবে না। এখন এর কাজ শেষ করার জন্য R2 কে দরকার, আবার বি এর কাজ শেষ করার জন্য R1 কে দরকার। তার মানে কোনো একজনের হচ্ছে আসলে এখানে ছাড় দিতে হবে, যে কোনো একজনের R1 কেও ছেড়ে দিতে হবে, R2 কেও ছেড়ে দিতে হবে, তাহলে অন্য একটা প্রসেস সামনে আগাইতে পারবে। আর নাহলে হচ্ছে দুইজনই এরকম স্টাক হয়ে থাকবে। তাহলে এই যে দুইজনই এরকম স্টাক হয়ে থাকা, সেই জিনিসটাকে হচ্ছে বলা হইতেছে ডেড লক। মানে এই লকটা হচ্ছে একদম ডেড অবস্থায় চলে গেছে, এটাকে হচ্ছে আনলক করা যাচ্ছে না, বা এটা থেকে হচ্ছে প্রোগ্রেস করা যাচ্ছে না। বুঝতে পারছেন আইডিয়াটা? জি স্যার। আচ্ছা, এটা বুঝে থাকলে আমরা হচ্ছে দেখেন এখান থেকে আসলে কি কি পড়বো, যে ডেডলক প্রবলেমটা কি, যেটা হচ্ছে এখানে বললাম। তারপর ডেডলকটা সিস্টেম মডেলের কারণে কিভাবে হচ্ছে ডেডলক অকার করতে পারে। তারপর হচ্ছে ডেডলকের ক্যারেক্টারাইজেশন গুলা কি কি, কোন কোন প্রপার্টির ভিত্তিতে হচ্ছে ডেডলক সিস্টেমে হয়। তারপর হচ্ছে এই ডেডলকটাকে হ্যান্ডেল করার জন্য কি কি মেথডস আছে সেটা। এরপরে হচ্ছে ডেডলক প্রিভেন্ট করা, মানে ডেডলক হচ্ছে আপনার সিস্টেমে আসবেই না সেই ব্যবস্থাগুলা কি কি, ডেডলক প্রিভেনশন। এরপরে হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স, যে আপনার একটা অপারেশনের ক্ষেত্রে ডেডলক আসার সম্ভাবনা আছে, ওই সম্ভাবনাটাকে আপনি কিভাবে হচ্ছে এড়ায় ডেডলকটাকে অ্যাভয়েড করে যেতে পারেন, সেই জিনিসটা হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স। ডেডলক ডিটেকশন, যে আপনার প্রসেস হচ্ছে গুলা যে বিভিন্ন রিসোর্স ইউজ করতেছে, বিভিন্ন রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতেছে,
তার ভিত্তিতে আপনার এখানে ডেডলক অকার হয়েছে কিনা সেই ডেডলকটা হচ্ছে ডিটেক্ট করা। আর যদি ডেডলক ডিটেক্ট করে দেখেন যে ডেডলক অকার হয়েছে, তাহলে সেই ডেডলক থেকে কিভাবে রিকভারি করা যায় সেই জিনিসগুলা। তাহলে এইখানে মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট যে পার্টগুলা সেটা একটু বলি। আমাদের এখানে মেইনলি ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে যে একটা সিস্টেম থেকে কিভাবে ডেডলক আসতে পারে সেটা দেখা। তারপরে যে ডেডলকের যে ক্যারেক্টারাইজেশনস, এটা ইম্পর্টেন্ট। তারপর আমাদের ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক ডিটেকশন, এখান থেকে হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা হচ্ছে এইখানে পড়বো ব্যাংকার্স অ্যালগোরিদম। এই ব্যাংকার্স অ্যালগোরিদম থেকে কোশ্চেন আসে আপনাদের। ব্যাংকার্স অ্যালগোরিদম এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ডেডলক রিকভারি এটা জাস্ট হচ্ছে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা শর্ট কোশ্চেনের জন্য দেখতে হবে আর কি। এখান থেকে হচ্ছে অ্যালগোরিদমের সিমুলেশন আসে। আর আপনাদের আরেক টাইপের কোশ্চেন আসে যে একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা রান টাইমে হচ্ছে ডেডলক আসতে পারে কিনা সেই জিনিসগুলো হচ্ছে ডিটেক্ট করা লাগবে। যেমন দেখেন হচ্ছে আপনাদের আগের ট্রাইমিস্টার এরকম একটা কোশ্চেন ছিল স্যার এটা তো ফাইনালের জন্যই নি। যে একটা কোড দেওয়া আছে, এই যে এরকম দেখেন একটা কোড দেওয়া আছে। এই কোডটা থেকে আপনার হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এঁকে, মানে আমি একটু আগে যে ড্রয়িংটা করলাম ওইটাকে হচ্ছে ফর্মাল নেম হলো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, যে আপনার কোন প্রসেস কোন রিসোর্সকে ইউজ করতেছে আর কোনটার জন্য রিকোয়েস্ট করে আছে। সেই গ্রাফটা আঁকার পরে এখানে হচ্ছে আমাদের কমেন্ট করতে হবে যে এখান থেকে ডেডলক আসা সম্ভব কিনা। এই টাইপের হচ্ছে একটা কোশ্চেন আসে। আর আরেকটা আসে হচ্ছে এরকম ব্যাংকার্স অ্যালগোরিদম থেকে। আপনাদের হচ্ছে একটা ডেটা দেওয়া থাকে, সেই ডেটার উপর ব্যাংকার্স অ্যালগোরিদম অ্যাপ্লাই করে দেখতে হয় যে এখানে হচ্ছে ডেডলক আছে নাকি ডেডলক নাই। মোটামুটি এই দুই টাইপের কোশ্চেনই সবসময় থাকে। আর এছাড়া হচ্ছে শর্ট কোশ্চেন থাকতে পারে আর কি থিওরি থেকে। আচ্ছা, চ্যাপ্টার ওভারভিউ বুঝে গেছে। জি স্যার। তাহলে দেখেন এখানে ডেডলক অ্যালগোরিদমটার আরো কিছু আর কি এক্সাম্পল দেওয়া আছে, যে ব্রিজ ক্রসিং এক্সাম্পল। যেমন এখানে হচ্ছে একটা ব্রিজের যে দুই মাথা দুই রাস্তা, সেই দুই মাথা দুই রাস্তাতে হচ্ছে আপনার টু ডিরেকশনে গাড়ি চলাচল করতে পারে। বাট ব্রিজের যে বটল নেকটা সেখানে হচ্ছে অনলি এক ডিরেকশনে গাড়ি যেতে পারে। তার মানে যখন হচ্ছে এই ডিরেকশনে গাড়িটা এই ব্রিজটাকে পার হচ্ছে তখন এই ডিরেকশনের গাড়িদের এখানে ওয়েট করা লাগবে। উল্টাভাবে বললে এই ডিরেকশন থেকে আসা গাড়ি যখন এইভাবে ব্রিজ পার হচ্ছে তখন এই রোডের আসা গাড়িদের হচ্ছে এখান থেকে ওয়েট করা লাগবে। যদি কোনো কারণে দুই ডিরেকশন থেকে আসা গাড়ি এই ব্রিজের ভিতরে মুখোমুখি হয়, তাহলে হচ্ছে দেখেন এরা আটকায় গেল, এরা হচ্ছে আর সামনে আগাইতে পারতেছে না। এদের যে কোনো একজনকে হচ্ছে পিছে যাওয়া লাগবে, তাহলে হচ্ছে আরেকজন সামনে আগাইতে পারবে। তারপর এখানে হচ্ছে ডেডলক ক্যারেক্টারাইজেশন, এটা দিয়ে হচ্ছে আমরা শুরু করি। তাহলে দেখেন এই যে আমরা ডেডলকের যে আইডিয়াটা দেখলাম, সেখানে ডেডলকের ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে এই চারটা জিনিস যদি আপনার একই সাথে উপস্থিত থাকে তাহলে সেখানে হচ্ছে আপনার ডেডলকটা হয়। যদি এই চারটা প্রপার্টি বা এই চারটা ক্যারেক্টারিস্টিক্স এর কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেখানে আপনার ডেডলক আসবে না। তার মানে এই চারটা জিনিস যদি হচ্ছে একই সাথে ঘটে তাহলে আপনার সিস্টেমে ডেডলক হয়েছে। আর যদি হচ্ছে কোনো একটা না ঘটে তার মানে আপনার সিস্টেমটা ডেডলক ফ্রি আছে। তাহলে এখন দেখেন এই চারটা জিনিস আসলে কি কি। তাহলে প্রথমটা দেখেন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, যেটা হচ্ছে আমরা ওই যে মিডের কনকারেন্সি টপিকটাতে পড়ছি। যে যখন হচ্ছে আমরা একটা রিসোর্সের উপর মিউচুয়াল এক্সক্লুশন অ্যাপ্লাই করি বা জিনিসটাকে লক করে রাখি, তখন হচ্ছে ওই প্রসেসটা ছাড়া অন্য কেউ সেটার আর অ্যাক্সেস পায় না। তাহলে অনলি ওয়ান প্রসেস অ্যাট এ টাইম ক্যান ইউজ দ্য রিসোর্স, এটা হচ্ছে একটা প্রপার্টি। তারপর হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েট মানে হচ্ছে আপনি একটা রিসোর্সকে হচ্ছে লক করে ইউজ করতেছেন, হ্যাঁ, ওইটাকে হচ্ছে হোল্ড করে আছেন। ওই অবস্থায় আপনি একটা অ্যাডিশনাল রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে ওয়েট করে আছেন। মানে আপনি অলরেডি কোনো কিছু হচ্ছে ইউজ করতেছেন, হ্যাঁ, সেটা ইউজ করা অবস্থায় আপনি নতুন আরেকটা জিনিসের জন্য রিকোয়েস্ট করলেন। একটা অলরেডি আপনি হচ্ছে ইউজ করতেছেন, সেটা ইউজ করা অবস্থায় আরেকটা জিনিসের জন্য হচ্ছে রিকোয়েস্ট করলেন, তাহলে এটাকে আপনি হোল্ড করে আছেন। আর নতুন যে রিকোয়েস্ট রিসোর্সটার জন্য রিকোয়েস্ট করলেন, সেই রিসোর্সটা না পাওয়া পর্যন্ত আপনি হচ্ছে সামনে আগাইতে পারতেছেন না, আপনি হচ্ছে ওয়েট করে আছেন। এটাকে বলা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। আপনি যেই রিসোর্সটা আগে ইউজ করতেছিলেন সেটাকে হচ্ছে হোল্ড করে আছেন, ছাড়েন নাই এখনো। আর নতুন একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে সেটাকে না পাওয়া পর্যন্ত ওয়েট করে আছেন, সামনেও আগাইতে পারতেছেন না। এই কনসেপ্টটাকে বলা হয় হোল্ড অ্যান্ড ওয়েট। এরপরে দেখেন নো প্রিমশন মানে হচ্ছে
আপনি যখন একটা প্রসেসকে সরি একটা রিসোর্সকে ধরে রাখছেন, তখন সেটাকে হঠাৎ করে মাঝপথে আপনার থেকে নিয়ে নেওয়া হচ্ছে না। যদি মাঝপথে হঠাৎ করে আপনার থেকে নিয়ে নেওয়া যাইতো, সেটাকে বলা হয়তো প্রিমশন। আমরা ওই যে স্কেজুলিং টপিকটা তো প্রিমশন জিনিসটা দেখছিলাম। আর নো প্রিমশন মানে হচ্ছে আপনি যতক্ষণ না নিজে থেকে এই রিসোর্সটাকে ছাড়তেছেন, আপনার থেকে রিসোর্সটা নিয়ে নেওয়া হচ্ছে না, তাহলে সেটাকে বলতেছি আমরা নো প্রিমশন। আর ফাইনালি হচ্ছে একটা সার্কুলার ওয়েট যদি থাকে, যে এই যে P1 প্রসেসটা, সেই P1 প্রসেসটা ওয়েট করতেছে কখন P2 প্রসেস শেষ হবে। যদি হচ্ছে এরকম একটা সার্কুলার ডিপেন্ডেন্সি থাকে, যেটা আমরা প্রথমে দেখলাম, এখানে আবার একটু এঁকে দেখাই নিচে, যে আপনার হচ্ছে P1 প্রসেস আছে, সেই P1 প্রসেসটা ওয়েট করতেছে কখন P2 প্রসেস রিসোর্সটাকে ছেড়ে দিবে। ধরেন হচ্ছে এই R1 রিসোর্সটা হচ্ছে P2 প্রসেস ইউজ করতেছে, বা এই R2 রিসোর্সটা হচ্ছে P2 প্রসেস ইউজ করতেছে। তাহলে P1 ওয়েট করতেছে P2 কখন হচ্ছে এই রিসোর্সটাকে ছেড়ে দিবে। আর P2 ওয়েট করতেছে P1 কখন এই R1 রিসোর্সটাকে ছেড়ে দিবে। P1 হচ্ছে R1 রিসোর্সটাকে হোল্ড করে রাখছে, আর P2 হচ্ছে R2 রিসোর্সটাকে হোল্ড করে রাখছে। এই অবস্থায় P1 হচ্ছে R2 কে রিকোয়েস্ট করে ওয়েট করে আছে R2 এর জন্য, আর P2 হচ্ছে R1 এর জন্য ওয়েট করে আছে। তাহলে দেখেন P1 হচ্ছে ওয়েট করে আছে কখন P2 শেষ হয়ে এই রিসোর্সটা খালি হবে, আর P2 ওয়েট করে আছে কখন P1 শেষ হয়ে এই R1 রিসোর্সটা খালি হবে। তার মানে এইখানে একটা দেখেন সার্কুলার ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে। তাহলে এরকম যদি হচ্ছে একটা সার্কুলার ওয়েট থাকে, তখন এই চারটা প্রপার্টি মিলে হচ্ছে আপনার ডেডলকটা অকার করে। তাহলে দেখেন ওর হচ্ছে এই রিসোর্সের জন্য কেন ওয়েট করা লাগতেছে, কারণ হচ্ছে P2 এখানে মিউচুয়াল এক্সক্লুশন করে এটাকে লক করে রাখছে। তাহলে P2 যতক্ষণ না আনলক না করে ততক্ষণ এই রিসোর্সটা খালি হবে না, আমার মিউচুয়াল এক্সক্লুশন আছে। P2 দেখেন এইখানে এই রিসোর্সটা হোল্ড করা অবস্থায় আরেকটা রিসোর্সের জন্য ওয়েট করে আছে, তার মানে হোল্ড অ্যান্ড ওয়েট আছে। আর এই যে প্রসেসগুলো যে এই রিসোর্সগুলোকে নিয়ে রাখছে, এদেরকে আমি প্রিম্ট করে রিসোর্সগুলোকে নিয়ে নিতেছি না, এরা হচ্ছে এভাবেই হোল্ড করে আছে রিসোর্সগুলোকে। তার মানে নো প্রিমশন এই ক্যারেক্টারিস্টিক্সটা উপস্থিত আছে। আর যে কয়টা প্রসেস এরকম হচ্ছে রিসোর্সের জন্য ওয়েট করতেছে, তাদের মধ্যে দেখেন একটা সার্কেল তৈরি হয়েছে, তার মানে একটা সার্কুলার ওয়েট আছে। তাহলে এই চারটা জিনিস যখন একই সাথে থাকবে, তখন আপনার সিস্টেমে ডেডলকটা অকার করবে। বুঝতে পারছেন ক্যারেক্টারিস্টিক্স গুলা? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা দেখেন তো। স্যার নো প্রিমশনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, এই পর্যন্ত যদি হচ্ছে কোশ্চেন না থাকে, তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্ত রাখতে পারি, আপনাদের ঈদের আগে আর বেশি দূর যাব না। আমরা হচ্ছে আজকে ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত পড়লাম, তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা দিয়ে শুরু করব। আর এরপরে হচ্ছে বাকি জিনিসগুলো দেখবো। এটা হচ্ছে আমাদের 1.5 ক্লাসে শেষ হয়ে যাবে, এটা আর কি ছোট একটা টপিক। মানে এখানে জিনিস অনেক দেখলেও জিনিসগুলো হচ্ছে করতে টাইম লাগে না আর কি, ছোট টপিক। আমাদের হচ্ছে 1.5 ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনারা অ্যাসাইনমেন্টটা হচ্ছে নো প্রিমশন কি হচ্ছে বুঝতে পারেন না একজন, মাহরাব হোসাইন? আচ্ছা, নো প্রিমশনটা হচ্ছে দেখেন, প্রিমশন মানে হচ্ছে আপনি রানিং অবস্থায় আছেন, হ্যাঁ, আপনাকে আমি হঠাৎ করে থামাই দিয়ে অফ করে দিলাম। অফ করে দিলাম বলতে হচ্ছে আপনাকে আর কি রানিং থেকে রেডিতে নিয়ে গেলাম, হ্যাঁ। এই জিনিসটাকে বলা হয় প্রিমশন, মানে একটা রানিং জিনিসকে হঠাৎ করে থামায় দেওয়া। তাহলে নো প্রিমশন মানে কি, একটা রানিং জিনিসকে হঠাৎ করে থামায় দেওয়া যাবে না, এটাকে বলা হয় নো প্রিমশন। তাহলে আপনি যখন একটা রিসোর্সের জন্য ওয়েট করে আছেন অন্য আরেকটা রিসোর্স ধরে, আমি চাইলে কি করতে পারি, যে আপনাকে থামায় দিয়ে আপনার থেকে রিসোর্স গুলাকে কেড়ে নিতে পারি। তাহলে এটাকে বলতেছিলাম হচ্ছে প্রিমশন। আপনাকে থামায় দিয়ে আপনার রিসোর্স গুলাকে কেড়ে নিলাম, এটাকে বলা হয় প্রিমশন। কিন্তু আমি যদি এটাকে না করতে পারি, যে আপনাকে থামায় দিয়ে আপনার থেকে রিসোর্স গুলা নিতে পারতেছি না, তাহলে এটাকে বলা হয় নো প্রিমশন। আর আপনার থেকে যখন আমি রিসোর্স গুলা নিতে পারবো না, তখন তো সেই রিসোর্স গুলো অন্য কাউকে দিতেও পারতেছি না। তার মানে এটা হচ্ছে ডেডলকের একটা ক্যারেক্টারিস্টিক্স হইলো। এবার বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো করে ঈদ উদযাপন করেন। ঈদ মোবারক সবাইকে। আর অ্যাসাইনমেন্ট একটু টাইমলি সাবমিট করে দেন, হ্যাঁ। আমি তাহলে মার্কটা আপলোড করে দিব আপনাদের। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।